দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের আজকের পর্বের শুরুতেই আমরা যুক্ত হব তৃণমূলের আলোচনায়। তৃণমূলের আলোচনার জন্য আমাদের সঙ্গে গাজীপুর থেকে যুক্ত হবেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান। আমাদের সঙ্গে যুক্ত হবেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। তাদের সঙ্গে আলোচনা করবেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার রায়হান, আপনার মাধ্যমে জানতে চাই, তারা দুজন নিশ্চয়ই গাজীপুরের আঞ্চলিক রাজনীতির ব্যাপারে তাদের বেশ জানাশোনা, তাদের কাছে একটু জানতে চাই সেখানকার কি অবস্থা। ভোটকে সামনে রেখে গাজীপুরে প্রচারণা থেকে শুরু করে কি অবস্থা, সেখানকার আইনশৃঙ্খলা পরিবেশ কি আছে, আপনার মাধ্যমে একটু তাদের সঙ্গে আলোচনা করতে চাই এবং তাদের কথা শুনতে চাই। ইফতেখার রায়হান। বেলায়েত, আপনাকে ধন্যবাদ। ভোটের ট্রেনে আমরা গাজীপুর থেকে যুক্ত হয়েছি। আজকে আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, ইতিমধ্যে আপনি তাদের পরিচয় করিয়ে দিয়েছেন। তো আমরা আজকে সরাসরি তাদের সাথেই কথা বলবো। তো আমরা আসলে আজকে যে বিষয়টি, আসলে ভোট যেহেতু ঘনিয়ে আসছে, তো সেক্ষেত্রে বলা যায় যে ভোটকে কেন্দ্র করে আসলে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এক ধরনের জোট এবং সমঝোতার একটি ব্যাপার থাকে, তো সেই বিষয়গুলো কিন্তু তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এই বিষয়ে কিন্তু আলোচনা চলছে প্রতিনিয়ত। তো আজকে আমাদের সাথে যে দুজন রয়েছে এর মধ্যে আমরা প্রথমেই চলে যাব, আমাদের এখানে রয়েছেন বিএনপির টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, এবং তিনি গাজীপুর 6 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আমরা আপনার কাছে একটু জানতে চাইব যে আমরা গণমাধ্যমে আসলে বা বিভিন্ন মাধ্যমে যা দেখতে পাচ্ছি যে এই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে এক ধরনের সর্বদলীয় ঐক্যের একটি আভাস পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা শঙ্কিত কিনা, এবং তৃণমূলের মানুষের সাথে আপনাদের আসলে এখন ভোট নিয়ে আসলে আপনাদের কি ধরনের যোগাযোগ স্থাপন হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা যে আমাদের বিএনপির বিরুদ্ধে যে জোট হচ্ছে সেটা নিয়ে আমরা মোটেই শঙ্কিত নই। কারণ যারা এই জোটটি করার চেষ্টা করছে তারা বিগত দিনে বিএনপির ধানের শীষের মার্কাই কিন্তু তারা নির্বাচন করেছিল। সারা বাংলাদেশে তাদের কতটুকু ভোট রয়েছে বা ভোট ব্যাংক রয়েছে সেটা সকলেই জানে। 2001 এবং 2018 সনে জামাত ইসলাম কিন্তু বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিল। সুতরাং আমরা এটা নিয়ে মোটেও শঙ্কিত নই, কারণ বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। বিএনপির দেশ পরিচালনার অতীত অভিজ্ঞতা রয়েছে এবং আগামীতে বিএনপি জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে থেকে নিশ্চয়ই নির্বাচনে জয়ী হবে। আমরা প্রত্যেকটি দিন আমাদের যে গাজীপুর 6 আসন রয়েছে সেই 6 আসনে মোট 23টি ওয়ার্ড রয়েছে, 3টি থানা, একটি থানার একটি ওয়ার্ড। আমরা আমাদের দলীয় নেতাকর্মীরা সেখানে কাজ করছেন। আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণকে, তরুণ যে ভোটাররা রয়েছে তাদেরকে আমরা সম্পৃক্ত করতে চাচ্ছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান যে মেসেজটি দিয়েছেন যে তারুণের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই স্লোগানটি নিয়ে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি। আমরা আবার আপনার কাছে আসবো। এবার আমরা একটু যেতে চাই যে আমাদের সাথে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এবং নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আলী নাসের খান। আপনার কাছে যেটি জানতে চাইবো যে বিএনপি জামায়াতকে আমরা গভীর পর্যবেক্ষণ করছে এনসিপি, তো আসলে আপনারা আসলে কোন জোটে যাচ্ছেন সেটি নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত আপনারা সেই বিষয়টি ক্লিয়ার করেননি, আপনারা আসলে কি করতে চাচ্ছেন সামনে নির্বাচন? গাজীপুর 2 আসনের ভোটারবৃন্দ এবং গাজীপুরবাসীকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বাজারে গুঞ্জন রয়েছে, অনেক মুখরোচক সংবাদও প্রচারিত হয়েছে, তবে এটি সত্য কথা। উপমহাদেশে বাংলাদেশের রাজনীতি অনেকটাই জোটের রাজনীতি প্রাধান্য পায়। আমাদের তরফে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব রয়েছে, জামাত এবং জামাতের সাথে যেই দলগুলো জোটে আছে তাদের পক্ষ থেকে প্রস্তাব রয়েছে। এনসিপির নেতৃবৃন্দ এবং এনসিপি যেহেতু গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দল, আমাদের মূল যে শক্তি সেটি জনগণ। আমরা এই জনগণকে সাথে নিয়ে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, এখনও আমরা জনগণের দ্বারপ্রান্তে যাচ্ছি। এবং এনসিপির যে মৌলিক প্রস্তুতি এটি হচ্ছে 300 আসনে আমাদের প্রার্থী দেওয়া, সেই নির্বাচনটি করা। তারপরেও আমাদের দলের মধ্যে আমাদের এক্সিকিউটিভ কাউন্সিলে এবং সাধারণ সভায় আমাদের বিস্তর আলাপ হয়েছে। তো জোটের ব্যাপারেও ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। তো এনসিপি যদি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটি মনে করে, অবশ্যই সেখানে এই গণঅভ্যুত্থানকে ধারণ করে দুর্নীতির বিরুদ্ধে যাদের অবস্থান রয়েছে, যারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নয়, যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়ায় নাই এবং কখনো লুটপাটতন্ত্রের সাথে জড়িত হয় নাই, সেই ধরনের সমমনা রাজনৈতিক দল যদি হয় তাহলে এনসিপি সেই জোটে যাবে। আমরা কোনো ধরনের খুব বড় ধরনের তাগিদ অনুভব করছি না যে জোটেই যেতে হবে, কিন্তু জনমানুষের যদি সে আকাঙ্ক্ষা থাকে এবং দলের সাধারণ নেতাকর্মীরা যদি মনে করে, সেক্ষেত্রে এনসিপি এটি বিবেচনা করবে।
আসলে আপনিও তো মনোনয়ন প্রত্যাশী, তো দলের পক্ষ থেকে কি ধরনের আপনারা পেয়েছেন, সিগন্যাল পেয়েছেন, এবং আসলে আপনাদের পরবর্তী আসলে নির্বাচনে কেমন সাড়া পাচ্ছে তৃণমূলের মানুষের কাছে আপনাদের? এটি একটি সম্ভাবনার জায়গা হচ্ছে যে আমরা শাপলাকলি মার্কা পেয়েছি। এটি সারা দেশ জুড়ে অনেক বেশি আলোড়ন তৈরি করেছে। বিশেষ করে তরুণরা গণঅভ্যুত্থান যারা অংশগ্রহণ করে তারা খুব এটাকে সাধুবাদ জানিয়েছেন এবং চারদিক থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এবং আপনারা জানেন যে 10টি যে সাংগঠনিক আমাদের যে অঞ্চল রয়েছে সেখানে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মধ্য দিয়ে আমরা মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করেছি এবং আজকে এবং আগামীকাল মনোনয়ন প্রত্যাশীদের আমরা মতবিনিময় করছি এবং এর মধ্য দিয়ে কিন্তু আমরা বিস্তর একটি প্রস্তুতির মধ্যে রয়েছে। আমরা বিশ্বাস করি গাজীপুর সহ সারা বাংলাদেশে শাপলাকলির পক্ষে যে তরুণরা অভিজ্ঞরা এবং বাংলাদেশের এই নতুন বাংলাদেশকে ধারণ করে এই সমস্ত মানুষরা এই সুষ্ঠু এবং আমরা যে নিরপেক্ষ যে নির্বাচনটি প্রত্যাশা করছি, তো সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং মানুষের একটা বড় ধরনের পরিবর্তনের পক্ষে মানুষ রায় দিবে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে যিনি এনসিপির যে এখানকার যিনি প্রতিনিধি রয়েছেন, আমরা আবারও চলে যেতে চাই সরকার জাভেদ আহমেদ সুমন, আপনার কাছে জানতে চাইবো যে গাজীপুর 6 এবার নতুন একটি আসন, তবে এই আসন 237টি আসনের আপনাদের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে, তবে এই আসনে এখন পর্যন্ত প্রার্থিতা দেয়নি। এখানে কি আসলে জোটের সাথে কোনো সমঝোতা হতে পারে কিনা, কিংবা আপনাদের আসলে কি হতে পারে এই আসনকে নিয়ে? এক ধরনের এখানে অনেক প্রার্থী রয়েছে, তারা আসলে কি ভাবছেন এবং তৃণমূলের ভোটাররা কি ভাবছেন? আসলে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 237টি আসনে প্রার্থিতা ঘোষণা করেছে। আমাদের সকলেই জানেন যে গাজীপুর যে নবগঠিত 6 আসনটি, এটা নিয়ে একটি মামলা চলছে। এই মামলার কারণে আসলে আমাদের মনোনয়নটা দেওয়া হয়নি। কিন্তু এখানে জোটের কখনোই, যখন এটা গাজীপুর 2 ছিল তখনও এটা জোট এই আসনটি পায়নি, কারণ এটি হচ্ছে ঢাকা শহরের প্রবেশদ্বার। এখানে আন্দোলন সংগ্রাম, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে টঙ্গীর ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আপনারা দেখেছেন, জেনেছেন যে আমরা সেখানে নেতৃত্ব দিয়েছি এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে। 17 বছর আমরা আন্দোলন করেছি এবং ছাত্র জনতা যে অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে সেখানে আমাদের ভূমিকা ছিল, আমরা রাজপথে ছিলাম। আমরা আশা করি যে দল এটা চিন্তা করবে যে এখানে অনেকেই মনোনয়ন প্রত্যাশী রয়েছে আমাদের দলের ভিতরে, দল এই জিনিসটি মাথায় নিয়ে আসবে, যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের থেকেই যেন দলের নমিনেশনটা দেওয়া হয়। এই জন্য আমি আশাবাদী যে আমি যেহেতু গুলির মুখে পড়েছিলাম এই আন্দোলনে, সুতরাং দল আমাকে চিন্তা করবে, তারপর দলের সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত। তবে জোটকে দেওয়ার কোনো সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত জানি না, তারপর দলের সিদ্ধান্তের বাইরে যাব না আমরা। দল যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মাথায় নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এখানে যে বৃহৎ যে দুটি দল, রাজনৈতিক দলের এনসিপি এবং বিএনপির দুজন প্রতিনিধির সাথে কথা বলছিলাম, তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ আসনে তারা প্রার্থীদের জন্য আশাবাদী এবং তারা তৃণমূলের মানুষের কাছে যাচ্ছেন, ভোটারদের দুয়ারে যাচ্ছেন এবং তাদের যে ম্যান্ডেট, তারা কি করতে চান, কিভাবে নতুন আগামীর যে বাংলাদেশ সেটাকে কিভাবে গড়তে চান সে বিষয়ে তাদের মতামত জানাচ্ছিলেন। পাশাপাশি যে জোটের সমঝোতাকে ঘিরে যে ধরনের আসলে জোট সমীকরণ নিয়ে যে ধরনের আলোচনা চলছে, সেই আলোচনা নিয়েও কিন্তু তারা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করছেন, তবে তারা আশাবাদী যে সেই জোটকে কেন্দ্র করে তাদের ভোটের কোনো প্রভাব পড়বে না। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ভোটের ট্রেনের এই সবশেষ। অনেক ধন্যবাদ ইফতেখার রায়হান, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব তৃণমূলের আলোচনায়। দর্শক, একটু আগে ভোটে টেনে আমরা যুক্ত ছিলাম গাজীপুর থেকে তৃণমূলের আলোচনায়। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। আমরা একটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব আজকের মূল আলোচনায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছে আমি বেলায়েত হোসেন। আমরা আজকের নিয়মিত আলোচনা শুরু করব। আজকের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি জোট ও সমঝোতা। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন SM সাইফ মোস্তাফিজ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা একটা প্রতিবেদন দেখব। আমাদের সহকর্মী মুজাহিদ শুভ প্রতিবেদনটি করেছেন যে জোট নিয়ে কি ধরনের চিন্তাভাবনা মাঠে চলমান রয়েছে। বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতির পর প্রার্থী চূড়ান্তের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মূল ব্যস্ততা এখন নির্বাচনী জোট নিয়ে। কোন কোন রাজনৈতিক দলকে জোটে পেলে বিজয় নিশ্চিত হবে সেই অঙ্ক কষছে বড় রাজনৈতিক দলগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতকে কেন্দ্র করে দুই শিবিরে বিভক্ত রাজনৈতিক দলগুলো।
বিএনপির জোটে যেতে পারে যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের কয়েকটি দল। অন্যদিকে ইসলামী 6টি সহ 8টি দল জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে আন্দোলন করছে কয়েক মাস ধরে। বাইরে রইল এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ। তবে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া নতুন রাজনৈতিক দল এনসিপি কোন জোটে যাচ্ছে তা নিয়েই চলছে নানা সমীকরণ। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এখন টিভিকে জানিয়েছেন, স্বতন্ত্রভাবে নির্বাচন করবে না এনসিপি। বিএনপি জামাত দুটি দলকেই গভীরভাবে পর্যবেক্ষণ করছে এনসিপি। দুটি দলেরই সমালোচনা করে তিনি বলেন, বৃহত্তর স্বার্থে সংস্কারের পক্ষে এবং উদার গণতান্ত্রিক ধারায় যারা বিশ্বাসী তাদেরকেই বেছে নেবে এনসিপি। জামায়াত ইসলামের লেবার, উইমেন, 71 যে ইস্যুগুলো আছে, রাজাকার বা যে ট্যাগিং রাজনীতি, এটার আমরা বিরুদ্ধে এবং আমরা প্রো ইসলামের পক্ষে। ফলত এখানে ইসলামিক আর অনেক শক্তি রয়েছে, ফলত তাদেরকে কীভাবে একীভূত করা যায় এবং বিভাজিত না করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে আমরা হাঁটতে পারি সেটা। দেন কামস টু বিএনপি। বিএনপি একটি ডেমোক্রেটিক পার্টি, কিন্তু গত 1 বছর বা প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স, করাপশন, এক্সটর্শন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, এবং এখানে বিএনপির প্রত্যক্ষ মদত ছিল। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত একটি সোসাইটি, প্রো উইমেন সোসাইটি, প্রো ইসলাম সোসাইটি, প্রো লেবার সোসাইটির যাত্রা আমরা করতে চাচ্ছি। অর্থাৎ আমাদের পলিটিক্যাল এজেন্ডাতে এই বিষয়গুলো নিয়ে যারা এটার ক্লোজে আসবে তাদের সাথে আমাদের অ্যালাই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু মনে করেন, একটি পর্যায়ে গিয়ে বিএনপির বিপক্ষে একটি সর্বদলীয় ঐক্য গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। জামাতের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় যেতে না পারলেও শক্তিশালী বিরোধী দল গড়ে তুলতে পারে বলেও মনে করেন তিনি। ঐকমত্য কমিশনের আলোচনাটা হয়েছে, তখন এনসিপি, জামাত সহ আমরা অন্যান্য দল যারা আছি, তারা সংস্কার প্রশ্নে আমাদের মধ্যে কিন্তু কণ্ঠটা একই রকম ছিল এবং অ্যাপারেন্টলি আপনার ঐকমত্য কমিশনে মনে হয়েছে বিএনপির এলাই যারা তারা এক পক্ষে আর বিএনপির অপোজিট যারা তারা এক পক্ষে। জামাত মানে অস্বাভাবিক ভালো করবে সেটা আমি মনে করি না, তবে কিছুটা ভালো তারা করবে। আবার জামাত যদি এখানে এক ধরনের বিগার অ্যালায়েন্স তৈরি করতে পারে, এক ধরনের ইনক্লুসিভ আইডিয়া তারা নিতে পারে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনে তারা নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতেও পারে, তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ জায়গা হতেও পারে। এই সমস্ত ক্ষেত্রে টনিক হিসাবে কাজ করবে, ম্যাজিক হিসাবে কাজ করবে হচ্ছে বিএনপির কোন দল। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে দীর্ঘদিন ধরে শরিক থাকলেও জোটের সমীকরণ স্পষ্ট করেনি গণসংহতি আন্দোলন। এই দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মনে করেন, এবারের নির্বাচনে দল ও মার্কার পাশাপাশি সর্বাধিক গুরুত্ব পাবে যোগ্য প্রার্থী। একটা কথা বলা যায়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং মার্কার সাথে সাথে ব্যক্তিও গুরুত্ব পাবে। একটা মুক্তিকামী গণতন্ত্রকে সামনে রেখে আমরা আমাদের লড়াইটাকে এগিয়ে নিতে চাই এবং সেই লড়াইটা এগিয়ে নিয়ে যাওয়ার যে উপযোগী রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থাকে যারা সামনে আনবেন তাদের সাথে আমাদের ঐক্যের প্রশ্নটা সামনে আসবে। যুগপৎ আন্দোলনে শরিক হয়েও গণতন্ত্র মঞ্চের কোনো দলের বিএনপি জোট থেকে যেমনি ছিটকে যাবার আশঙ্কা রয়েছে, একইভাবে ইসলামী দলগুলো জামায়াতের সঙ্গে একই মঞ্চে আন্দোলন করে এলেও কারো এই জোট থেকে বেরিয়ে যাবার ঝুঁকি রয়েছে। তবে বিশ্লেষকদের মতে এনসিপি কোন জোটে যাবে তার উপর নির্ভর করছে আসন্ন নির্বাচনে জয় পরাজয়ের সমীকরণ। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। সেই প্রস্তাবে যে আমরা একটি প্রতিবেদন দেখলাম, আমাদের সহকর্মী মুজাহিদ শুভ করেছিলেন প্রতিবেদনটি জোটের সমীকরণ নিয়ে। দেখলাম আমরা নানা ধরনের সমীকরণ এখনও ঘুরছে। অনেক কথা শোনা যাচ্ছে যে গত কয়েকদিন যেমন শোনা যাচ্ছিল যে বিএনপির কাছে 20টি আসন চায়, 10টি আসন চায়, 30টি আসন চায়, এরকম নানা ধরনের সংবাদ আমরা পত্রিকায় দেখছি। এখন এসে আবার এটিও শুনতে পাচ্ছি যে এনসিপি হয়তো জামায়াতের যে বৃহত্তর অ্যালায়েন্স সেখানেও চলে যেতে পারে। আসলে এনসিপি এখন কোন সীমারেখায় দাঁড়িয়ে আছে জোটের সমীকরণের দিক থেকে যদি মূল্যায়ন করি আমরা? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আজকে সকালে কিন্তু আমাদের আহ্বায়ক সাহেব নাহিদ ইসলাম উনি স্পষ্ট করেছেন যে আমরা এককভাবেই আগাচ্ছি এবং কোনো আসন সমঝোতা বা এই রকম কোনো কার্যক্রমের ভিতরে এনসিপি নেই। আমরা কোনো আপোষ করে আসলে রাজনীতিটা করছি না, বরঞ্চ আমরা যেই কথাটা বলছি যে একটা অধিকার ভিত্তিক রাষ্ট্র গঠন, যেখানে নাগরিকরা তাদের মর্যাদা ফিরে পাবে, এবং আমরা যে সিস্টেমেটিক পরিবর্তনের কথা বলছি, সেই জায়গা থেকে আমরা তো খুব বেশি দেখতে পাচ্ছি না যে অন্যান্য রাজনৈতিক দলগুলো সে খুব বেশি অ্যালাইন্ড। তো এই ক্ষেত্রে এনসিপি এককভাবে আগাচ্ছে। তবে এনসিপি চাচ্ছে যে এই পরিবর্তনের সাথে তাদের আরও কিছু রাজনৈতিক দল যদি সাথে যুক্ত হয়,
সেক্ষেত্রে এনসিপির নেতৃত্বে একটি জোট আসতে পারে খুব শীঘ্রই। তো সেদিকে এনসিপি আগাচ্ছে। বর্তমানে আপনারা জানেন যে আজকে এনসিপির যারা মনোনয়ন প্রত্যাশী আছেন তাদেরকে নিয়ে একটা কি বলে মিটিংয়ের মতো করে হচ্ছে এবং সেখানে তাদের সাথে মত বিনিময় হচ্ছে সেই আসনগুলো কেন্দ্রিক। তো আমরা এগুলোতে ব্যস্ত এবং এছাড়া জোটের ক্ষেত্রে বিএনপি বা জামাতের ক্ষেত্রে আমাদের কোনো দিকেই আমরা যাচ্ছি না, আমরা বরঞ্চ এককভাবে আগাচ্ছি, কারণ তারা যেই দিকে চিন্তা করছে সেরকম চিন্তা এনসিপি করছে না। কিন্তু আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের এই প্রতিবেদনে যেমনটি বললেন যে আসলে দুটি দলকেই পর্যবেক্ষণ করছে এনসিপি, পর্যবেক্ষণ তাহলে কেন করছে গভীরভাবে? দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটে এই দুইটি রাজনৈতিক দল তো বর্তমানে এক্সিস্ট করে। এই দুইটি রাজনৈতিক দলের দীর্ঘদিনের যে সাংগঠনিক কার্যক্রম, যে তৃণমূলের যাদের বিস্তার, সেই জায়গা থেকে তো তাদেরকে একদম মানে তাদের চিন্তা না করার তো সম্ভব না। তো দিন শেষে আমরা এটাই বলছি যে আমাদের বাংলাদেশ পরিবর্তনের ক্ষেত্রে যেই সিস্টেমেটিক পরিবর্তন, সংস্কারের আলাপটি আছে এবং সেটার জন্য যে আমরা ফাইট করছি, সেক্ষেত্রে যদি কেউ আসলে সামনে থেকে লড়াইটা করতে চায় আমাদের সাথে, সেক্ষেত্রে দে আর ওয়েলকাম, মানে ইভেন বিএনপি জামাত বোথ। কিন্তু তারা যদি এর পরিপন্থী থাকে তাহলে আসলে সেক্ষেত্রে কারোর ক্ষেত্রে জোট বা কোনো আলাপের দিকে আমরা যাচ্ছি না। এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় তো বলতে গেলে সকল রাজনৈতিক দল বা যারা স্টেক হোল্ডাররা ছিল সবাই মিলেই তো আমরা একসাথে ফাইটটা করেছি। তো আমরা ফোকাস করছি মূলত আমরা এই মানে পাওয়ার ট্রানজিশন না, বরঞ্চ আমরা পরিবর্তনটা এবং আবার নতুন করে যেন ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে না আসতে পারে, সেই পরিবর্তনের জন্য আমরা একটা জোটের আলাপটা রাখছি। যে ক্ষেত্রে যদি বড় রাজনৈতিক দল বিএনপি বা জামাত চিন্তা করে যে আমাদের সাথে তারা এই যুদ্ধে তারা যেতে চায়, ক্ষমতার চিন্তাটা না করে, সেক্ষেত্রে তাদের এই যুদ্ধে যদি তারা যেতে চায় তাহলে কে নেতৃত্ব দিবে? ধরুন বিএনপি আসলো আপনাদের সঙ্গে বা জামাত আসলো, নেতৃত্বটা দিবে কে? এনসিপি তো এই লড়াইটা করে যাচ্ছে এবং এনসিপি তো নেতৃত্ব দিচ্ছে। এনসিপি নেতৃত্বে যদি আসে তাহলে তারা আসতে পারবে। জামাত বা বিএনপি এনসিপির নেতৃত্বে আসবে, আপনি সেটা বলতে চাচ্ছেন? জি। এটি সম্ভব বাংলাদেশে এখনকার যে রাজনৈতিক বাস্তবতা? কেন সম্ভব নয়? আপনি জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের নেতৃত্বে যদি রাজনৈতিক দলগুলো মাঠে ময়দানে লড়াই করে, তাহলে রাজনীতির এই পরিবর্তনের লড়াই কেন তারা আসতে পারবে না? তরুণরা কোনো রাজনৈতিক দল ছিল না তখন তরুণদেরকে সবাই একেবারে সর্বদলীয়ভাবে বা নির্দলীয়ভাবেই দেখেছে। হ্যাঁ, ডেফিনেটলি। এখনো তো আমাদের উদ্দেশ্যটাও কিন্তু সৎ। আমরা তো বলছি না যে আমাদেরকে এককভাবে এইটা দেন ওইটা দেন, ওরকম কিন্তু বলছি না। আমরা কিন্তু বারবার ফোকাস করছি একটা বিষয়ই, যে আমাদের এই সিস্টেমেটিক পরিবর্তনটার জন্য। এখানে কিন্তু আর কোনো আলাপ নেই যে ভাই আপনি আমাকে এই কয়েকটা আসন দেন, ওই কয়েকটা আসন দেন। আমাদের একটা আসনও লাগবে না, আমরা শুধুমাত্র পরিবর্তনের জন্য লড়াইটা করছি। এতে যদি জনগণ মনে করে যে আবার আসন লাগবে না, এই সমীকরণটা একটু বোঝার চেষ্টা করব। তবে একটি বিরতি নেওয়ার সময় হচ্ছে দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আমরা আবার আলোচনা করব জোট ও সমঝোতা নিয়ে। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। দর্শক, আমরা কথা বলছিলাম জোট ও সমঝোতা নিয়ে, এই বিষয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে আজকে সারাদিন নির্বাচন নিয়ে রাজনীতির মাঠটা কেমন ছিল আমরা একটু দেখে নিতে চাই। আজকে অনেক রাজনীতিবিদই কথা বলেছেন, সেনাপ্রধান কথা বলেছেন, ইসি সচিব কথা বলেছেন, আমরা তাদের বক্তব্যগুলো শুনে আসতে চাই। যে এই নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের এবং সরকার এবং প্রশাসনকে যে শক্ত অবস্থানে থাকা প্রয়োজন, সেটা আমাদের কাছে মনে হচ্ছে না। জুলাই সনদকে দর কষাকষি করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, যেই দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। আমরা এদিক থেকে করে যাওয়ার ভিতর থেকে আপনাদের প্রতি আজীবন সম্মান দেখাতে চাই। আমাদের ইমাম এবং খতিব সাহেবরা কারো করুণার পাত্র হবেন, এটা আমরা দেখতে চাই। সমাজের ফেসলা মিম্বর থেকে আসবে ইনশাআল্লাহ, সেই ফেসলাই মিম্বর মেনে নেবে। দীর্ঘ ১.৫ দশকের তাবেদারি শাসন শোষণের মাধ্যমে আরও একবার প্রমাণিত হয়েছে, ঈমান, ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা সুসংহত করার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আদর্শ সমুন্নত রেখে রাষ্ট্র এবং সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে ইনশাআল্লাহ
ন্যায়পরায়ণতা। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ এই রেড টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। আমাদের ওভারসিজ ভোটার্স যারা আছেন, আউট অফ কান্ট্রি ভোটিং, সেটা প্রসেসটা চলছে। এটা প্রথম ইনক্লুশন 53 বছরের ইতিহাসে এটা শুনে বলা হয়েছে, এবং ওনারাও এটা আমাদের প্রত্যাশিত বিষয়টা সম্পন্ন হবে বলে ওনারাও আশাবাদ করেছেন। প্রবাসী অবজারভার্স যারা আছেন, বিদেশ থেকে আসবেন, তাদের ক্ষেত্রেও আমরা বলেছি যে আমরা স্বাগত জানাচ্ছি এবং আসবেন, এবং আমরা আশা করি যে আমাদের এবারের যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশন যেটা হচ্ছে সেটা সম্পর্কে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। আমরা শুনছিলাম রাজনৈতিক দলগুলোর নেতারা কে কি বলেছেন। সাইফ মুস্তাফিজ, আমরা আলোচনায় ফিরতে চাই। আমরা যে আলোচনায় ছিলাম, যে আপনারা বলছেন, আপনি যেটা বলেছিলেন, যেখান থেকে আমরা বিরতিতে গিয়েছিলাম, যে আপনারা আসন আসলে চান না, আপনারা চান বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা বাংলাদেশের আমূল পরিবর্তন আপনারা চান। আসন চান না, আবার আসন ভাগাভাগির কথা শোনা যায়, আসলে এই জায়গাটা কি? আসলে না, যেটা দেখেন, যে আমি যেটা বলছি, যে একটা ইশতেহার বা একটা ম্যান্ডেট যখন আমি জনগণকে বলছি, তখন যদি আমি এটা বলি যে আমি শুধু ক্ষমতা চাই, আমি শুধু আসন চাই, তাহলে তো আমার আর ওই পুরানো যে রাজনীতিক যে যারা ছিলেন, রাজনীতিবিদ যারা ছিলেন, তাদের মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না। কিন্তু নাহিদ ইসলাম গত কয়েকদিন আগেই তো আমরা দেখলাম যে নাহিদ ইসলাম বলেছেন 10 বছরের মধ্যে ক্ষমতায় না যেতে পারলে রাজনীতি ছেড়ে দিবে। তাহলে কি এনসিপির টার্গেট, পলিটিক্যাল রেটরিকের জায়গা থাকে, বা একটা তো টার্গেটের জায়গা তো থাকবে। আপনি মানে আমার কথাটা শেষ করে তারপরে দেখেন, যে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ক্ষমতাটাই সবসময় মানে টার্গেট করব, সেখানে আমরা আসলে মানে পরিবর্তনটা কি আনছি? যখন আমি জনগণকে বা আমি আমার জায়গা থেকে এরকম একটা কমিটমেন্ট করছি যে আমি একটা সংস্কার বা একটা সিস্টেমেটিক পরিবর্তনের জন্য লক্ষ্যে আমি ফাইট করছি, সেক্ষেত্রে কিন্তু জনগণের ডিসিশনের সুযোগ থাকে যে আচ্ছা, তাহলে কি আমরা একে পাওয়ারফুল করতে চাই, একে কি আমরা ক্ষমতায় আনতে চাই, যেন তাদের এই কাজটা করতে সুযোগ সুবিধা বা সুবিধার জায়গাটা নতুন করে তৈরি হয়। কারণ আপনি সাংসদ না হলে, আপনি প্রতিনিধি না হলে অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভিজম বা আপনি সো কল্ড শুধু বিরোধী দলে থেকে কিন্তু এই কাজগুলো করা সম্ভব না। তো আমার জায়গাটা আমি জনগণকে বা আমাদের দলের জায়গাটা জনগণের কাছে কিন্তু ডে ওয়ান থেকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক দৌড় বা লড়াইটা আমাদের নয়, বরঞ্চ একটা গুণগত পরিবর্তন, গুণগত সংস্কারের জন্য আমাদের লড়াই। সেই লড়াইয়ের জন্য আমার মনে হয় যে জনগণ এখন অনেক বেশি স্মার্ট, তারা তাদের সিদ্ধান্তটা নিতে পারবে যে হ্যাঁ, এদেরকে আমাদেরকে সংসদে দরকার, যারা এই গুণগত পরিবর্তনের জন্য লড়াই করছে। সেটা 10 বছর না, নাহিদ ইসলাম তো 10 বছরের কথা বলেছে, আমার মনে হচ্ছে তার আগেরও সম্ভব, মেবি এই ইলেকশনেও সম্ভব, যে তারা এই তরুণ প্রতিনিধি যারা আছে এবং আমাদের সাথে অনেক সিনিয়ররাও আছেন, এই সংমিশ্রণে যে এনসিপির লড়াইটা আছে, তারা সবাইকে জয়ী করবেন। আজকে নাহিদ ইসলাম বলেছেন যে ভাগবাটোয়ারার নির্বাচনের সাজানোর চেষ্টা করা হচ্ছে। এই ভাগবাটোয়ারার মধ্যে কি এনসিপি জায়গা করে নিতে পারলো না? এনসিপি তো ভাগবাটোয়ারা রাজনীতিতে বা এই জায়গাতে কখনো ছিলই না, বরঞ্চ বিভিন্নভাবে এরকম একটা ন্যারেটিভ স্ট্যাবলিশ করা হচ্ছিল যে তরুণরা অনেক লোভী, তরুণরা এটা চাচ্ছে, ওইটা চাচ্ছে। তো আমাদের নাহিদ ইসলামই তো নিজে উপদেষ্টা থাকাকালীন সময় আসলে সেটা ছেড়ে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছে, এবং ছাড়লো না। হ্যাঁ, আর দুজন তো তারা তো বলেনি যে তারা এনসিপির সাথে রাজনীতি করতে চায় বা তাদের আসলে রাজনৈতিক দলের কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষার জায়গা আছে কিনা, সেটা তাদের ব্যক্তিগত জায়গা থেকে তারা গণঅভ্যুত্থানের ফেস হিসেবে, গণঅভ্যুত্থানের সেই লড়াকু যোদ্ধা হিসেবে সেই জায়গাটা তারা পালন করছে, দায়িত্ব পালন করছে। তবে রাজনৈতিক জায়গা থেকে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম যেরকম ক্ষমতা ছেড়ে জনতার কাতারে এসছে, সেই জায়গা থেকে আমরা জাস্ট এই কয়েকটা আসনের জন্য নতুন করে কোনো জাতীয় পার্টি বা এরকম একটা পজিশন আমরা যেতে চাই না। কারণ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক দলটি গঠিত হয়েছে। সেই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা বা বেইমানি করা কোনোটার ইচ্ছাই আমাদের নেই। যদি আমরা এটা করে থাকি, তাহলে আমার মনে হয় না যে এই রাজনৈতিক দলের খুব বেশি সম্ভাবনা সামনের দিনে থাকবে। এটা খুব বেশি দূর যাবে না, এটা অচিরেই এই রাজনৈতিক দলটি ধ্বংস হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন, বাংলাদেশের মানুষ আমাদেরকে যে ভালোবাসা দিয়েছে, আমরা রাস্তাঘাটে গেলে, আমরা যে কোনো পদযাত্রা বা মিছিল মিটিংয়ে যেখানেই যাই না কেন, মানুষ যে আমাদেরকে বলে যে ভাই আপনারা প্লিজ লড়াইটা করে যান, আমরা আপনাদের সাথে আছি, এইটুকু আসলে মানে এত কম সময় যে এই ভালোবাসাটা পাওয়া সম্ভব, এদের সাথে আসলে প্রতারণা করা এই কয়েকটা আসনের জন্য এই খেলার ভিতরে আমরা আসলে নেই। প্রশ্নটা এখন এনসিপি হিসাবে করছি না, সামগ্রিকভাবে আপনি যেহেতু একটি দলের কেন্দ্রীয় এক কমিটির একজন নেতা,
সামগ্রিকভাবে রাজনীতিতে এখন কি আলাপ রয়েছে জোট সমীকরণের ক্ষেত্রে? আমরা আজকে আলোচনা করছি জোট ও সমঝোতা নিয়ে। কতটুকু জোট হবে আর কতটুকু সমঝোতা হবে একদম সামগ্রিকভাবে জানতে চাচ্ছি। আজকে যেমন মুজিবুর রহমান মঞ্জু, উনি এবি পার্টির চেয়ারম্যান হয়ে না, উনি সামগ্রিকভাবে আমাদের সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বিএনপি কোন দিকে যেতে পারে, জামাত কোন দিকে যেতে পারে, সামগ্রিকভাবে কি আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসতে পারে বা কারা ক্ষমতার বাইরে চলে যাবে, বিরোধী দল হবে। নানা ইকুয়েশন তো এখন থেকে আলাপ আলোচনা রয়েছে, আপনাদের দলের অভ্যন্তরেও তো এই আলোচনাগুলো হচ্ছে। কি আলোচনা আছে আপনাদের কাছে যতটুকু বলা যায়? না দেখেন, আমাদের যে রাজনৈতিক দল সে মানে আমি একদম ফ্র্যাঙ্কলি যদি বলতে চাই, রাজনৈতিক দলের মধ্যে আসলে অনেক রকম চিন্তার মানুষ কিন্তু আমরা একত্রিত হয়েছি। সেখানে বামপন্থী চিন্তার মানুষ আছে, ডানপন্থী চিন্তার মানুষ আছে, মধ্যমপন্থীর চিন্তার মানুষ আছে। তো এখানে হ্যাঁ কিছু সংখ্যক মানুষ হয়তো চায় যে একটা নির্দিষ্ট দলের সাথে যদি সমঝোতা করা যায়, আবার কিছু নির্দিষ্ট মানুষ চায় হয়তো বা আরেকটা দলের সাথে সমঝোতা করা যায় বা কোয়ালিশন করা যায় কিনা। কিন্তু মেজরিটি, আমাদের দলের যে মেজরিটির চিন্তা সেটা আসলে পাবলিক যেই জায়গাটা থেকে চাচ্ছে যে এনসিপি এককভাবে অথবা তাদের নেতৃত্বে কোনো জোট যদি আসে, সেই ক্ষেত্রে আমরা মানে আগাচ্ছি। এবং রাজনীতির সমীকরণে আসলে আমরা বাংলাদেশের হিস্ট্রিতে যেরকম দেখে এসেছি, ইলেকশনের আগ দিয়ে আসলে যেরকম জোট হয় সেগুলো আসলে নিজেদের স্বার্থ বা ভাগ বটরের ওই জায়গাগুলো ক্যালকুলেশন করেই করা হয়। এবং আমার কাছে কেন যেন মনে হয় যে বিএনপি এবং জামাতের যেই একটা মানে ভালোবাসার যে সম্পর্ক বিগত সময়ে ছিল সেটা এখনও আছে বিরাজমান। এটা আসলে পাবলিকের কাছে বিভিন্নভাবে দেখানো হচ্ছে যে হ্যাঁ মাঠে ময়দানে আমরা এই ব্যাপারটা নিয়ে লড়াই করছি, আর এক দল হচ্ছে এই জিনিসটা নিয়ে এরকম করে ফাইট করছে, এবং জনগণের সামনে একটা দেখানো হচ্ছে যে না আমাদের মধ্যে বিরোধ, আমাদের মধ্যে আবার এটা আবার দেখা যাবে যে মিলমিশ হয়ে যাচ্ছে। কারণ তাদের তো দীর্ঘ সময় জোটসঙ্গী ছিল, তো হঠাৎ করে এবং তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাইতেও কিন্তু তারা একসাথে লড়াই করছে। হঠাৎ করে 5 তারিখের পরে এমন কোন সিচুয়েশন চলে আসলো যে তাদের মধ্যে এরকম দাকুরাল সম্পর্ক। তো এটা আসলে আইওয়াশ হতে পারে এবং মানুষকে এরকম করে দেখানো হচ্ছে। তো আমরা আসলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এরকম কোনো আইওয়াশ বা এরকম কোনো কিছু যেতে চাই না। যেটা হবে আমরা স্পষ্ট করেই সামনের দিকে আগাতে চাই, এবং আমরা বারবার বলছি আমরা পরিবর্তনটার জন্যই লড়াই করছি। এবং পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে যেসব মানুষরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এবং দীর্ঘ 17 বছর ধরে বিভিন্ন দলের নেতাকর্মীরা গুম খুন হয়েছে, তাদের যেই জায়গাটা সেটা আমরা নিশ্চিত করতে চাই আইনের মাধ্যমে। সেই হাসিনা এবং তার যেই আওয়ামী লীগ যেই সন্ত্রাসী বাহিনী আছে তাদের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়াতে লড়াই, সেটা আমরা দৃশ্যমান করে এগিয়ে যেতে চাই। এটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস। আমরা আরও আলোচনা করব জোট ও সমঝোতা নিয়ে। একটি বিরতি নেওয়ার সময় হয়েছে দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও যুক্ত হব ভোটের ট্রেনের আজকের আলোচনা। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। আজকে আলোচনা করছিলাম আমরা জোট ও সমঝোতা নিয়ে। মুস্তাফিজ, আমরা আলোচনা একেবারে শেষ ভাগে চলে এসেছি। আলোচনা করতে যাই যে সামগ্রিকভাবে এখন যেই ভোটের যে পরিস্থিতি, নির্বাচন কমিশন গত কয়েকদিন থেকে আমরা দেখছি তারা বলছে যে এই যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে আয়োজন করা চ্যালেঞ্জ, এই অবস্থায় আসলে কোনো ধরনের শঙ্কা দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ মানে আমি তো যথেষ্ট শঙ্কা দেখি। আমার তো এখন মনে হচ্ছে না যে আসলে ফেব্রুয়ারিতে মানে গণভোট এবং জাতীয় নির্বাচন করার জন্য এই ইলেকশন কমিশন প্রিপেয়ার। ইলেকশন কমিশনের মানে অনেক কমতির জায়গা আছে এবং তাদের যেই ভূমিকা সেটাও যথেষ্ট প্রশ্নবিদ্ধ। তো সেখানে আমরা চেয়েছি যে তাদের একটা পরিবর্তনটা হোক, সংস্কারের যে আলাপটা ছিল নির্বাচন কমিশনের, পাশাপাশি যারা নির্বাচন কমিশনে কাজ করছেন তাদের ভূমিকাও যথেষ্ট প্রশ্নবিদ্ধ। বিগত সময়ে নিবন্ধন থেকে শুরু করে মার্কা নিয়ে যে তারা যে নাটকগুলো করলো সেটা তো প্রমাণ। এবং তাদের যারা মনোনীত করেছিল বিএনপি বা যে রাজনৈতিক দলগুলোর জায়গা আছে, তারাও কিন্তু সেভাবে ভরসা পাচ্ছে না। বিভিন্ন আলাপ আলোচনার প্রসঙ্গে আমরা দেখছি যে তারা বলছে যে দে আর নট কনফিডেন্ট এনাফ। তো আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনের একটা পরিবর্তন হওয়া দরকার, এবং নির্বাচনটা শুধুমাত্র হওয়ার জন্য হলেই হবে না, এটা আসলে ওই রকম একটা টেকসই নির্বাচন হতে হবে যেটা আসলে বিগত 17 বছর ধরে বাংলাদেশের জনগণ পায়নি। জাস্ট লোক দেখানোর জন্য আমরা একটা নির্বাচন আয়োজন করলাম, কিন্তু ঠিক আগের ফরম্যাটেই আমাদের যারা প্রশাসনিক জায়গায় স্থানীয় প্রশাসন যারা আছে সেই সেট আপটা করে নিলাম। আবার পেশি শক্তি, টাকার যেই ছড়াছড়ি, সেগুলো ঠিক আগের কায়দায় আমরা করলাম। তাহলে তো আসলে এই নির্বাচনের কোনো মানে গুণগত পার্থক্য থাকলো না, সে আগের জায়গাটায় আমরা চলে গেলাম। আজকে সেনাপ্রধান বলেছেন যে নির্বাচন কমিশনকে তারা সর্বাত্মক সহযোগিতা করবে আগামী নির্বাচনের বিষয়ে। গত কয়েকদিন আগে আমরা দেখেছি জামাতের পক্ষ থেকে প্রতি ভোট কেন্দ্রে 5 জন করে সেনা সদস্য চাওয়া হয়েছে। আজকে সেনাবাহিনী প্রধান তো অনেকটা বললেন যে সেনাবাহিনী এবারের নির্বাচনটাকে ভালোভাবেই তারা দেখবেন। অতীতের নির্বাচনে সেনাবাহিনীকে একভাবে রাখা হয়েছে, এবারের নির্বাচনে সেনাবাহিনীকে তো আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুক্ত করা হয়েছে। তো
তো সেনাবাহিনী যদি নির্বাচনের মাঠে থাকে, একেবারে আমার শেষ প্রশ্ন, তাহলে কতটা আশান্বিত হবেন আপনারা? দেখুন, আমি আমাদের সেনাবাহিনীর প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং তাদের যে ভূমিকা ছিল বা আছে সেটা নিয়ে আমি হ্যাপি। কিন্তু 17 বছর ধরে যে ইলেকশনগুলো আয়োজন হয়েছে সেখানেও তো সেনাবাহিনী বা বর্ডার গার্ড বা পুলিশ প্রশাসনকে তো আমরা দেখেছি তাদের কীরকম তারা ভূমিকা পালন করেছে। তারা একটা দলের আজ্ঞাবহ হয়েই কিন্তু ভূমিকা পালন করেছে। তো সেই জায়গা থেকে এইবার যারা আসলে দেশপ্রেমিক সেনাবাহিনী আছে তারা যদি আসলে দায়িত্ব পালনের সেই জায়গাটা পালন করে, সেক্ষেত্রে হয়তো একটা গুণগত পার্থক্য হয়তো আমরা লক্ষ্য করব। কিন্তু আসলে এটা কোন দিকে যাবে এটা নিয়ে আমি আসলে কনফিডেন্ট না যে তারা অ্যাকচুয়ালি সেই গুণগত মানটা নিশ্চয়তা দান করবে এবং সেই পার্থক্যটা করে দেবে, যেটা 17 বছর ধরে পার্থক্যটা করতে পারেনি বাংলাদেশ আর্মি বা অন্যান্য যে প্রশাসনিক যে জায়গাগুলো আছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে এস এম সাহেব মুস্তাফিজ। আমরা আলোচনা করছিলাম জোট ও সমঝোতা নিয়ে। দর্শক, এই ছিল আমাদের আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।